নমস্কার, আমুদরিয়া নিউজে আপনাদের স্বাগত। আমি কল্যাণময়। আসছে হাতি ও অভিযান, প্রতি শনিবার ঠিক রাত 9টায় চোখ রাখুন আমুদরিয়া নিউজে। আমুদরিয়া নিউজ, ভয়েস অফ দ্য মার্জিনাল। আমার সাথে আজকে আমুদরিয়া স্টুডিওর এখানে যে অতিথি আছেন তার নাম উত্তম চন্দ্র। নমস্কার। উত্তমের অনেকগুলো গুণ আছে, অনেকগুলো গুণ। প্রথমত একটা বিষয় বলি, ও একসময় মূকাভিনেতা ছিলেন এবং সে সময় সারা রাজ্যে ওর একটা পরিচিতি ছিল মূকাভিনেতা হিসেবে, এবং সরকারি বেসরকারিভাবে নানান জায়গায় সেই মূকাভিনেতা অভিনয় করে, মুখ অভিনয় করে প্রচুর পুরস্কার পেয়েছে এবং প্রচুর ভালোবাসা পেয়েছে মানুষের কাছে। এবং তারই সাথে সাথে তার আর একটা বিরাট গুণ, সে হচ্ছে আরণ্যক ভ্রমণ করে নানান জায়গায়, বিভিন্ন উত্তরবঙ্গের ডুয়ার্সের অফবিট জায়গাগুলো সে ঘুরে বেড়ায়। ইতিমধ্যে সে কয়েকবার সান্দাকফুতে ট্রেক করেছে, সেই অভিজ্ঞতাও আমরা শুনবো। আমরা সরাসরি চলে যাই এখন উত্তমের কাছে। উত্তম, আপনি আপনার কোন জায়গাগুলো বেশি ভালো লাগে? উত্তরবঙ্গের অফবিট জায়গাগুলি আমার বেশি আকর্ষণ করে আমাকে। সে জঙ্গল হতে পারে, পাহাড় হতে পারে। আর খুব বড় বড় জায়গা ঘুরতে আমার খুব একটা পছন্দ হয় না। অফবিট জায়গায় যেখানে লোক একটু কম যায়, নির্জনতা আছে, সেসব জায়গায় আমার বেশি পছন্দ হয়। এইরকম দু একটা, এই নির্জন জায়গা, মানুষের কোলাহল নেই, এইরকম দু একটা ডুয়ার্সের বা আমাদের দার্জিলিং পাহাড়ের আশেপাশের যদি কয়েকটা নাম বলেন আমাদের দর্শকদের, যে জায়গাগুলো গেলে ভালো বক্সা লাগবে। ফোর্ট আমার খুব প্রিয় জায়গা। লেপচাখাও নিশ্চয়ই। এবং লেপচাখা নিয়ে আপনার একটা বিষয় আছে যে লেপচাখা আপনারাই প্রথম ইনভেন্ট করেছিলেন আর কি, ওখানে যাওয়া যেতে পারে আর কি। লেপচাখায় যখন আমরা যেতাম আর কি। কত সন সেটা? সেটা কত 90-এর কাছাকাছি সময়। সেই সময় লেপচাখাতে কেউ যেত না। একদিন আমার একটা অভিজ্ঞতা আছে, আমি লেপচাখায় যাচ্ছিলাম আমার এক বন্ধু কাম আত্মীয়র সঙ্গে, দুজনে মিলে যাচ্ছিলাম। গিয়ে আমরা বক্সার থেকে যখন বেরোচ্ছি তখন অঝোরে বৃষ্টি পড়ছে। আমরা বক্সার থেকে বেরিয়েই একটা স্কুল পাই, সেখানে স্কুলের ভেতর গিয়ে আমরা ঘুমিয়ে পড়ি দুজনে। হ্যাঁ, ঘুমিয়ে পড়ি এবং যখন আমাদের ঘুম ভাঙে তখন বৃষ্টিটা প্রায় নেই, কিন্তু প্রায় সন্ধে হয়ে আসছে। সেই সময় আমরা হেঁটে লেপচাখা যাই। লেপচাখায় গিয়ে দেখি আমি আর ওই দুজনেই ট্যুরিস্ট। এরা হোমস্টের সামনে গিয়ে দাঁড়িয়ে মেলাক্ষণ অপেক্ষা করি, তারপর তার মালিক আসে এবং আমরা ভেতরে প্রবেশ করি। তারপর সারা রাতটা থাকি, পরের দিন কিছুক্ষণ থেকে আসি। মানে তখন ছিল না লোক লেপচাখাতে। আচ্ছা, এখন কি আপনার মনে হয় যে আমাদের যে ডুয়ার্সের যে সমস্ত অফবিট জায়গাগুলো একসময় আপনারা খুঁজেছেন, সেই জায়গাগুলো এখন কি খুব মানে ট্রাভেলারদের জন্য অনেকটাই পরিচ্ছন্ন থাকে, কি নোংরা হয়ে যায়? একদমই না। এখনকার ট্রাভেলাররা গিয়ে খুব অপরিষ্কার করে। চিপসের প্যাকেট, চকলেটের প্যাকেট, রাতে আগুন ধরায় এবং চিৎকার চেঁচামেচি করে, যেসব একদমই ঠিক না। পশু পাখিদের ডিস্টার্ব হয়, মানুষদের ডিস্টার্ব হয়। আমরা যারা ঘুরতে যাই, যারা নীরবতা পছন্দ করি, তাদের ডিস্টার্ব হয়। কিন্তু এসব কাকে বলবো না, এটা আমি শুনেওছি বিভিন্ন জনের কাছ থেকে যে আপনি এবং আপনার বন্ধুরা গিয়ে নাকি সেই সমস্ত জায়গা পরিষ্কার করেন। হ্যাঁ, লেপচাখা আমরা কয়েকবার পরিষ্কার করেছি। লেপচাখাতে একটা মাঠ আছে খুব সুন্দর। সেই মাঠের মধ্যে আমরা একদিন রাতের বেলা শুয়ে প্রচন্ড চিৎকার চেঁচামেচি শুনছি। বাইরে কলকাতা থেকে অনেকে এসছে আর কি। চিৎকার চেঁচামেচি শুনছিলাম। পরে সকালবেলা ভোরবেলা যখন ঘুম থেকে উঠি, আমরা বেসিক্যালি যেখানে ঘুরতে যাই ভোরবেলা আমাদের ঘোরার একটা অভ্যাস আছে। ভোরবেলা উঠে দেখি মাঠে একেবারে অবস্থা খুব খারাপ। বিভিন্ন বোতল, মানে মদের বোতল, জলের বোতল, তারপরে হচ্ছে চিপসের প্যাকেট, চকলেটের প্যাকেট, আগুন ধরিয়ে সেই খড়ি টড়ি সব বিচ্ছিন্নভাবে, মানে খুব বাজে অবস্থা। পরে আমরা কয়েকজন ছিলাম, সেবার 5-6 জন ছিলাম।
5-6 জন মিলে পুরো মাঠটাকে পরিষ্কার করি। মানে এইভাবেই চলে আর কি। হ্যাঁ, চলে, কিন্তু এর একটা অ্যাওয়ারনেস তো দরকার। যারা বাইরের থেকে আসেন, উত্তরবঙ্গের বাইরের থেকে যারা আসেন, তাদের কাছে আপনি কি বলতে চান তাদের উদ্দেশ্যে? না, এটা তো কিন্তু থাকা উচিত, কেননা আমি অপরিষ্কার করে গেলে পরবর্তী যারা টুরিস্ট আসবে তারা তো এই জায়গাটাকে ভালো লাগবে না, এবং পছন্দ হবে না। প্রকৃতিরও একটা ভারসাম্য প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়। নষ্ট হয়ে যায়। এবং অনেক সংস্থা আছে তারা কিন্তু লিখে বেলায় ক্লিন হিমালয়, কিন্তু কই কোনো কাজ তো হচ্ছে না। আমি তো গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি কাজ হচ্ছে না। আচ্ছা, আমরা যদি ওই ডুয়ার্সের থেকে একটু এদিকে চলে আসি, ধরুন এই দার্জিলিং এর অফবিট জায়গাগুলো, এই সমস্ত দার্জিলিং এর আশেপাশের অফবিট জায়গাগুলো আপনার কোনগুলো ভালো লাগে? না, অনেক আছে, দাওয়া পানি আছে, শিটং আছে, এগুলো ভালো, সবই জায়গা ভালো। কিন্তু ওই যে আস্তে 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 লোকের ভিড়ও বাড়ছে, সেই সঙ্গে যেগুলো বললাম আর কি সেগুলো হচ্ছে। হতে হতেই মানে অনেকটাই ইয়ে হয়ে যাচ্ছে আর কি। মানুষের খুব যারা ভালো টুরিস্ট আর কি, ভালো টুরিস্টেরও তো অভাব নেই, প্রচুর আছে, তারা এসে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছে না। আচ্ছা, ওইখানে আমরা যখন অফবিট জায়গাগুলো যাই, সেই সমস্ত জায়গায় থাকা বা খাওয়ার কি রকম ব্যবস্থা পাওয়া যায়? খুব খারাপ না, তবে এদানি কি একটু পয়সাটা বেড়ে যাচ্ছে, সাধারণ টুরিস্টদের পক্ষে একটু অসুবিধা। ধরুন 1000-1200 টাকার মধ্যে খাওয়া দাওয়া থাকা একজনের হয়ে যায় আর কি, এখন অব্দিও হয়। মানে একদিন এক রাত। ঠিক। আচ্ছা, এই যে আপনারা যখন ভ্রমণ করতে যান বিভিন্ন জায়গায়, সেখানে কি এরকম কোনো বিভিন্ন রকমের পাখি, বিভিন্ন রকমের জন্তু জানোয়ার আপনাদের চোখে পড়েছে? হ্যাঁ, অনেক পড়েছে। হাতির পাল তো আমি অনেকবার দেখেছি, এই বক্সার দিকটাতে, তারপরে হচ্ছে জয়ন্তী যেতে আর কি অনেকটাই দেখেছি। লেপার্ড আমি খুব একটা দেখিনি। বক্সার ওখানে কিন্তু ধনেশ পাখির প্রচুর স্পিসিস আছে। ধনেশ পাখি প্রচুর আছে, ওটা দেখা পাওয়া যায়। হ্যাঁ, বিরাট বার্ড ওয়াচাররাও আসে অনেক সময় ওখানে, তাদের সঙ্গে কথা হয়। এবং সবথেকে বক্সায় সবথেকে মানে ইউনিক বিষয় কিন্তু হচ্ছে বাটারফ্লাই। হ্যাঁ, প্রজাপতি। এবং বক্সার রাস্তাতেই পাওয়া যায়, একটা জায়গা আছে ওই যেখান থেকে জয়ন্তীটা ক্রস করলো তার থেকে একটু এগিয়ে গিয়েই একটা জায়গা আছে, ওখানে প্রচুর পাওয়া যায়। ওই 28 বস্তির আশেপাশে। এই বাটারফ্লাই নিয়ে ওখানে একটা কিন্তু ইয়েও করেছে, বাটারফ্লাই একটা সরকারিভাবে একটা বাটারফ্লাই রিসার্চ সেন্টার করেছে। সেই জায়গাটা কিন্তু বেশ ভালো, প্রচুর রকমের বাটারফ্লাই সেখানে ব্রিডিং হয় আর কি, নতুন প্রজাপতির জন্য। এইবার আপনার একটু ইয়েটা শুনবো, আপনার সান্দাকফু ভ্রমণ। 2বার আপনি গেছেন, ট্রেক করেছেন সান্দাকফু। সেই সময় সান্দাকফু এই জন্যই আরো যে বিশেষ করে কিছুদিন আগেই বেশ কয়েকজন সান্দাকফুতে নিঃশ্বাসের কষ্টে মারা গেছেন। এবং তারা কেন মারা যাচ্ছেন? কিন্তু আপনারাও তো গেছেন, আপনারা তো 2বার করে গেছেন, সেই সমস্ত সম্মুখীন হননি আপনি? একটু খুলে বলুন আমাদের। মানে অ্যাকচুয়ালি কি, হাই অল্টিটিউড সিকনেস অনেকেরই হয়, অনেকের শ্বাসকষ্ট থাকেই আগাগোড়া, তাদেরকে কিন্তু একটু অক্সিজেন, ক্যারিয়েবল অক্সিজেন যেগুলো আছে সেগুলো নিয়ে যাওয়া উচিত। আর একটু সাবধানে, যেন মদ্যপান না করা ভালো, সিগারেট না খাওয়া ভালো। সিগারেট তো খুবই ক্ষতিকর, ওইসব জায়গায় গিয়ে না করা ভালো। এইসব কারণে হয়তো বা হয়, তবে একদিনে অনেকটা উঠে যেতে চায়, এটাও হয়। অল্প অল্প করে উঠলে হয়তো বা এটা হবে না। হ্যাঁ। আচ্ছা, সান্দাকফুর আপনারা যে সময় গেছিলেন, সেই সময়কার আপনার বেস পয়েন্ট আর এখনকার বেস পয়েন্ট কি এক আছে, না এটা চেঞ্জ হয়ে গেছে কিছুটা? না, এখন তো সবাই ওই গাড়িতে করে যাচ্ছে, ফালুট। হ্যাঁ, গাড়িতে করে যাচ্ছে। এখন আমরা তো সেই সময় গাড়িতে করে যাইনি, গাড়ি যেতেও না তখন। না, দার্জিলিং এর ওই মানেভঞ্জন থেকে আমরা এক রাত থেকে সেখান থেকে ওই পোর্টার, তারপর হচ্ছে কুক, গাইড, এদেরকে নিয়ে রেশন টেশন নিয়ে আমরা উঠতাম আস্তে 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 আস্তে। প্রথম দিন হয়তো বা মেঘমা বা অমুক জায়গায় গিয়ে থাকতাম। মানেভঞ্জন থেকে আপনাদের কতদিন বা কত ঘন্টা লেগেছিল একদম সান্দাকফু? 2 দিনে আপনি যেতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা প্রথম দিন তুমলিং বলে একটা জায়গা আছে, সেটা নেপালের মধ্যে পড়ে আর কি, সেখানে ছিলাম। সান্দাকফুটা তো কিছুটা নেপাল, কিছুটা ইন্ডিয়া। হ্যাঁ, একদম। আর আমার ওই সান্দাকফু যাওয়ার সময় তুমলিং এ যখন ছিলাম, তখন আমার একটা অভিজ্ঞতা হয়েছে আর কি। কিরকম? আমার একবার খুব ইয়ের থেকে ওঠার সময় আমার প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়,
আমি ট্যাবলেটও নেই, কোথা থেকে? মানেভঞ্জন থেকে? মানেভঞ্জন থেকে। স্টার্ট করার কিছুক্ষণ বাদেই আমার আস্তে 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 মাথা ব্যথা শুরু করতে থাকে। তা আমরা যখন পুরলিংয়ে পৌঁছই তখন আমার প্রচন্ড মাথা ব্যথা, হ্যাঁ, আমি থাকতে পারছি না। তা ওই হোটেলে গেলাম, এক ভদ্রমহিলা ছিলেন, উনি স্কুলে পড়ান আর কি, উনি ওই হোটেলটার মালিক আর কি। আচ্ছা। তা আমি ওখানে গেলাম, তা আমি গিয়ে বললাম, ম্যাডাম এরকম আমার তো মাথা ব্যথা করছে, কি করা যায়? বললো আপনি আসুন আমার সঙ্গে। তা আমি গেলাম, একটা রুমে আমাকে শুয়ে দেওয়া হলো, শুয়ে বললো যে কম্বল টম্বল একদম মাথা পেঁচিয়ে আপনি থাকুন। আচ্ছা। আমি আসছি কিছুক্ষণ বাদে। আচ্ছা। কিছুক্ষণ বাদে উনি এলেন, এলে একটা কফি মগে কফি দিয়ে কম্বলটা সরিয়ে ভেতরে ঢুকিয়ে দিল। আচ্ছা। বললো বেরোবেন না, এখান থেকে খান। আচ্ছা। তা খেলাম, খাওয়ার পরও আর কিছুক্ষণ পরে, আধা ঘন্টা পরে আবার উনি এলেন। আচ্ছা। এসে আমাকে বললেন যে আপনি রান্নাঘরে আসুন, আচ্ছা। ওখানে আগুন জ্বালিয়ে রান্না হচ্ছে তো, বলে এখানে বসুন। আচ্ছা। আশ্চর্যভাবে দেখলাম কিছুক্ষণ পরে কমে গেল। তা বললো যে এটা অল্টিটিউড সিকনেস তো, আচ্ছা। এটা একটু এই মাথায় প্রচন্ড হাওয়া টাওয়া লেগে এগুলো হয় আর কি। আবার এরকম হয় কিন্তু, যে আমার যেমন ব্যক্তিগতভাবে হয়, আমি যখন পাহাড়ে উঠি আমি না কানে কিছু শুনি না। হ্যাঁ, হয়তো কানে ওখানে একদম তারপরে ওখানে কিছুক্ষণ 4-5 ঘন্টা 6 ঘন্টা থাকার পর তারপর ইজি হয় ব্যাপারটা। মানে এইটা আসলে কি ওই বায়ুচাপের জন্য, বায়ুচাপের জন্য এটা হয়। আপনি দেখবেন না, একটা যদি আপনি কুরকুরের প্যাকেট নিয়ে যান, অনেক উপরে ওঠার পরে দেখবেন একদম বলের মতো হয়ে গেছে, ও ফুলে যায়, ফুলে যায়। আচ্ছা, এই অভিজ্ঞতাটা আমার নেই আর কি, আমি কুরকুরে খাইও না। চিপস যাই হোক, চিপস আমি খাইও না সেই অর্থে আর কি। তো আচ্ছা, আপনারা ওপরে উঠলে আমি একটু অন্য রকমের কথা বলি। বেশিরভাগ ট্রাভেলার না পাহাড়ে আসে বা বিভিন্ন জায়গায় যায় মদ খেতে যায়, মানে এই ব্যাপারটা আপনার কি মনে হয়? না, এটা তো আমরা দেখছি এখন তো প্রচন্ড হচ্ছে, মানে ঘুরতে যাওয়া মানেই ওই মদ্যপান করা, নোংরা কোলাহল করা, চিৎকার চেঁচামেচি করা, গান গাওয়া, সেগুলোই চলে বেসিক্যালি। ওরা কিন্তু জায়গা দেখতে যায় না। আমি এমনও দেখেছি, বিকেল বেলা এসে পৌঁছে মদ্যপান শুরু করলো, চিৎকার চেঁচামেচি, আগুন জ্বালিয়ে ইয়া করা, পিকনিকের মতো করা। যখন সকাল 11টা বাজে তখনও কেউ ঘুম থেকে ওঠেনি, সূর্যোদয় কোথা দিয়ে হয়ে গেল, কি হলো, ওইখানকার লোকরা কি খাওয়া দাওয়া করে, ওদের সংস্কৃতি বা কি, হ্যাঁ, ওদের অর্থনৈতিক ইয়া কি করে হয়, সেগুলো কিচ্ছুই দেখে না। আমি আপনার বেশ কিছু ছবিতে বিভিন্ন সময়ে, সেই আগেকার থেকে ছবিতে দেখেছি যে আপনি যে জায়গায় যাচ্ছেন সেই জায়গার স্থানীয় মানুষদের সাথে আপনি বেশিক্ষণ সময় কাটান। ওটাই এর জন্যই তো যাই, ওখানকার লোকের অর্থনীতি কেমন, কালচারটা কেমন, হ্যাঁ, ওদের কালচার কেমন, ওরা কেমন খাওয়া দাওয়া করে, এইসবই তো দেখতে যাই। ঠিক তাই। আর প্রকৃতি তো আছেই। আচ্ছা, আপনার শীতের ডুয়ার্স ভালো লাগে নাকি বর্ষার ডুয়ার্স ভালো লাগে? বর্ষার ডুয়ার্সের একরকম মজা, শীতের ডুয়ার্সের আরেক রকম মজা। শীতটা জাকিয়ে পড়ে, বেশ ভালো লাগে। আর বর্ষার সময় কি সবুজ হয়ে যায় পুরো, হ্যাঁ, এটা একটা দারুণ লাগে। কিন্তু আমার ডুয়ার্সে কিন্তু সবুজ হওয়ার সাথে সাথে আরেকটা একটু ভয়ের সেটা থাকে, যেটা আমি অনেকবার ফেস করেছি, যে আমার সারা শরীরে যোগ ধরে গেছে, মাথায়, শরীরে সমস্ত। প্যান্ট খুলেছি, আমার বিছানায় শুয়েছি, বিছানা লাল আমি বুঝতেই পারিনি যে আমার পিঠে নানান জায়গায় এরকম যোগ ধরে আছে। বিদেশিরা অনেক সময় করে কি, একটা স্টিকের নিচে একটা লবণের ইয়ে রাখে, হ্যাঁ, এটা আমি দেখেছি, ওই কাপড়ের মধ্যে লবণ দিতে স্টিকের নিচে রাখে, যেখানে ধরে ওই লাগিয়ে দিলেই চলে যায়। সেটা আমার সেই প্রথমবার ওই অভিজ্ঞতাটা ছিল না, সেটা অনেকদিন আগে, ওই কলেজ লাইফে সেই সময় আমার। কিন্তু ওই ডুয়ার্সের বর্ষায় এই একটা ভয় বলতে কি, এটা একটা অন্য রকমের ভয় আর কি, মানে মোজার ভেতরে ঢুকে যায়, টেরই পাবে না কেউ একদম। এবং গাছের পাতার থেকেও টুপ করে গায়ে মাথায় পড়ে একদম। তো এইটা একটু সবাই সাবধানতা অবলম্বন করবেন। এই জন্যই বলা, এইটা যারা ভ্রমণ করতে আসেন ডুয়ার্সে বর্ষায়, দিনে মানে পাহাড় বা এইসব ডুয়ার্সের বিভিন্ন জায়গায় গেলে ঠান্ডার প্রোটেকশনটা খুব ভালো করে নিতে হয়। ওইখান থেকে কিন্তু অনেক কিছু হয়, শ্বাসকষ্ট ওইখান থেকে হয়। অনেক ছেলেবেলেকে দেখেছি আমি রাতের বেলা আগুন লাগিয়ে পুরো জ্যাকেট ট্যাকেট খুলে নাচানাচি করছে, তারপর সে অসুস্থ হয়ে যায়। হ্যাঁ, একদমই ঠিক না। ওরা পরে ওই 11টা-12টার সময় ঘুম থেকে উঠে 2টোর মধ্যে চলে গেল, কি দেখলো জায়গাটা বুঝলাম না। ঠিক তাই। আচ্ছা, ওই লেপচাখা প্রসঙ্গে আমি আর একটু বলি। লেপচাখা এই বক্সা দিয়েও যাওয়া যায়,
আবার ওই দিক দিয়ে জয়ন্তী রিভার পেরিয়েও লেপচাখায় আসা কিন্তু যায়। জয়ন্তী রিভার পেরিয়ে না একটু সমস্যা আছে, সমস্যাটা ওখানে একটু জীবজন্তুর ভয়, তাই অনেকে হ্যাঁ, পারমিশন ঠিক তাই। দিতে চায় না। হ্যাঁ, ওইখানে কিন্তু ব্ল্যাক প্যান্থারও আছে। হ্যাঁ, ব্ল্যাক প্যান্থার আছে, এবং কিছুদিন আগেই সেখানে হাতির একটা হাতির তো বিরাট পাল আছে, বিরাট যারা পাল। ওই জয়ন্তীর জল খেতে যায় আর কি, সেই সময় অনেকে ঝামেলায় পড়ে। হ্যাঁ, এবং আমি দুবার ওই মহাকাল দিয়ে আমি দুবার ট্রেক করেছি লেপচাখাতে। আমি দুবারই, হাতি তো কমন, দুবারই আমি লেপার্ডের সামনে পড়েছি। আচ্ছা আচ্ছা, আপনার কপাল ভালো। হ্যাঁ, দুবার না, এই কিছুদিন আগে আমি জয়ন্তীতে গেছিলাম, ফিরছি জয়ন্তী থেকে, ওখান থেকে ফিরছি আমি, জয়ন্তী না, ওটা গেছিলাম বক্সায় একটা ফেস্টিভ্যাল ছিল, সেই ফেস্টিভ্যালে গেছিলাম। তো ওখান থেকে ফেরার পথে আমি জয়ন্তী যখন ঢুকছি, মানে সান্তালাবাড়ি পার করে আমার সামনে লেপার্ড। আচ্ছা, এটা মানে লেপার্ডটা আমার চোখে পড়েনি। হ্যাঁ, এটা মানে একটা খুব আনন্দ হয় তখন। আর তারপরে গিয়ে আমি শুনলাম ওই পাম্পু বস্তিতে ওখানে একটা নামলাম, ওখানে নেত্রকুমার ছিল। নেত্রকুমারকে আপনি নিশ্চয়ই চিনবেন, রাউলিং এর একটা গল্পের নেত্রকুমার একটা ক্যারেক্টার। আচ্ছা আচ্ছা, এবং নেত্রকুমারের একটা বইও প্রকাশ পেয়েছে, যেখান থেকে রাউলিং এর বই প্রকাশ পায়। আচ্ছা, আমেরিকান যেখান থেকে রাউলিং এর বই প্রকাশ পায়, সেখান থেকে নেত্রকুমারেরও একটা বই প্রকাশ পেয়েছে জঙ্গলের উপরে, এবং ভীষণ খুব ভালো বইটা আর কি। তো যাই হোক, নেত্রকুমারকে আমি জিজ্ঞেস করলাম যে ওখানে আমি একটা লেপার্ড দেখলাম ভাই, বলে হ্যাঁ, ওটা তো আমার বাড়ির পাশেই থাকে, ও এখন বাচ্চা দিয়েছে, তো তাই এদিক ওদিক ঘুরে বেড়ায় বাচ্চার খাবার সংগ্রহ করার জন্য, ও কিছু করে না কাউকে। তো যাই হোক, এগুলো মজার কাহিনী আর কি, ভ্রমণের কাহিনী। আর সান্দাকফুতে আপনার আরো কিছু কি অভিজ্ঞতা হয়েছে কোন রকমের, বা দলের মধ্যে কেউ অসুস্থ হয়েছে তাকে নিয়ে? তেমন কোনো অসুবিধা হয়নি, তবে একজন টিচার ছিলেন আমার সঙ্গে গেছিলেন প্রথমবার আর কি, আমার থেকে একটু বড়, দাদা বলে ডাকি আমি। উনি গিয়ে অর্ধেক রাস্তায় আমাকে বলেছিল, তুমি কিন্তু কাজটা ভালো করে নিয়ে আমাকে নিয়ে আসলে এখানে, আমি তো যেতে পারছি না, মনে হয় যেতে পারবো না, তোমাদের টোটাল ট্যুরটাই মনে হয় নষ্ট হয়। আমি বলি কিচ্ছু হবে না, তুমি আস্তে আস্তে চলো, সব ঠিক হয়ে যাবে, দেখো না, মনের জোর রাখো, চলে যাবা। ওইবার ওই একটা অসুবিধা হচ্ছিল আর কি, উনি কিছুক্ষণ গিয়ে বসে পড়ছিলেন, বলছিলেন আমি আর পারছি না। তারপরে আমি বললাম না, চলো চলো চলো, আস্তে 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 চলো, যাক চলে গেছে। পরে ঘুরে এসে কয়েকদিন বাদে আমাকে ফোন করে বলছে, উত্তম তুমি খুব একটা ভালো জায়গা আমাকে দেখালে। তাই আমি বললাম যে তুমি তো বললে যে কাজটা আমি ভালো করিনি। বলে না না, সেটা তো কথা, ঘুরে আসার পর আমার খুবই ভালো লাগে। যদিও যে কোনো ঘোরার জায়গা থেকে আপনি যখন ঘুরতে যাবেন তখন তো প্রচুর পরিশ্রম, প্রচুর হয়, ঘুরে এসে আপনার যখন মনে পড়বে সেটা সবচেয়ে বেশি আনন্দ। আমার তো তাই হয়। ঠিক তাই, একদমই তাই। আমরা একদম উত্তমের সাথে আলোচনার একদম শেষ পর্যায়ে এসে গেছি। আমি এখন উত্তমকে একটু র্যাপিড ফায়ার করবো, দুটো তিনটে আর কি। প্রথমত, দার্জিলিং না ডুয়ার্স? আমার ডুয়ার্স। বন্যপ্রাণী নাকি গাছপালা? গাছপালা। আপনার কোনটা বেশি পছন্দ, অর্কিড নাকি বড় গাছ? অর্কিড আমাকে খুব আকর্ষণ করে। যেমন অর্কিডের দু একটা উদাহরণ একটু আপনি? অর্কিডে তো আপনি এই বক্সার দিকে গেলেই পাবেন। বক্সার দিকে গাছের মধ্যে তাকাবেন, দেখবেন যে প্রচুর অর্কিড ঝুলছে, বিভিন্ন তার কালার, অদ্ভুত অদ্ভুত। আমি এটাও শুনেছি আপনি রাজস্থান থেকে গাছ আনিয়েছেন, রাজস্থানের গাছ, বিভিন্ন ক্যাকটাস জাতীয় বিভিন্ন গাছ। আমার ক্যাকটাস কিছু সংগ্রহে আছে। সেই সংগ্রহের কথা আমরা অন্য আরেকদিন শুনবো। তৃতীয়টা হচ্ছে, আপনি কিছুক্ষণ আগেই আপনার এই স্টুডিওর বাইরে দাঁড়িয়ে কথা হচ্ছিল পাখি বিষয়ে। পক্ষী বিশারদ কে আপনার সব থেকে প্রিয়? সেলিম আলী। সেলিম আলী। আর যদি আমি ধরুন এই ভ্রমণ বিষয়ক লেখালেখির প্রসঙ্গে আসি, ভ্রমণ বিষয়কে যে এই ভ্রমণটা ভালো লিখেছে বা এই ভ্রমণটা, এরকম কারো কোনো অভিজ্ঞতা আপনার আছে? আমার পড়াশোনাটা একটু কমই হয়, ঘুরে বেড়াই তো, ওই নিজেই অভিজ্ঞতা সঞ্চয় করার চেষ্টা করি আর কি। পড়াশোনাটা একটু কমই হয়। আপনি কি মনে করেন আপনার এই অভিজ্ঞতা নিয়ে এই ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে একটা বই তৈরি করাই যেতে পারে? চেষ্টা করব, যতটুকু ছোট্ট অভিজ্ঞতা তো, এখনো বই লেখার মতো জায়গায় যায়নি। যাই হোক, চেষ্টা করবো পরবর্তীকালে আমার অভিজ্ঞতাগুলো নিয়ে একটা কিছু লেখার। ঠিক আছে, আমাদের ভিউয়ার্স যারা আছেন তাদেরকে
আবার সম্ভাষণ জানাই, শুভেচ্ছা জানাই। আজকে উত্তমচন্দ্র একজন ভ্রমণ পিপাসু মানুষ এবং বিভিন্ন গাছপালা তিনি সংগ্রহ করেন। তার একটা বিরাট বাগান আছে যেখানে নানা প্রজাতির গাছ আছে, নানা ওই যে আমরা যেটা বললাম ওই ক্যাকটাস থেকে, রাজস্থানের ক্যাকটাস থেকে শুরু করে বিভিন্ন প্রকারের আমেরও তার ফলন আছে। আমরা সেই প্রসঙ্গে অন্য আরেকদিন আলোচনা করব। আজকে এখানে শেষ করছি। নমস্কার। নমস্কার। আসছে হাতিও অভিযান, প্রতি শনিবার ঠিক রাত 9টায়। চোখ রাখুন আমুদরিয়া নিউজে। Amudoria News. Voice of the Marginal.